সাথী সভাপতি, এখানে উপস্থিত ডিওয়াইএফআই এর প্রাক্তন নেতৃত্ব, উপস্থিত আমার ডিওয়াইএফআই এর যুবশক্তির সহকর্মীরা এবং উপস্থিত কমরেডস। 57 বছর ধরে একটা পত্রিকা পথ চলে, সেটা তো খুব কম কথা নয়। এটা আমরা প্রতিবারই যুবশক্তির প্রতিষ্ঠা দিবসের কর্মসূচিতে বলে থাকি। কিন্তু 57 বছর ধরে চলতে থাকা স্রোতের উল্টো দিকে দাঁড়িয়ে কোনো একটি সংবাদ পরিবেশনের থেকেও বেশি গুরুত্বপূর্ণ কি সত্যি সেটা পরিবেশন। যা সত্যি আমরা চোখের সামনে দেখছি ওটা আসল সত্যি, না তার পিছনে মাটি খুঁড়তে গেলে কোনো আরেকটা ঘটনার উদাহরণ তুলে আনতে গেলে একটা অন্য কোনো সত্যি বেরোবে। এই সত্যি যাচাই করে সেটাকে মানুষের কাছে পৌঁছে দেওয়ার কাজ গত 56 বছর ধরে যুবশক্তি পত্রিকা করে চলেছে, যেটা এখানে উপস্থিত এই আপামর কমরেডরা না থাকলে শুধুমাত্র আমরা কয়েকজন মিলে এটা করতে পারতাম না। তাহলে যুবশক্তির এই 57তম প্রতিষ্ঠা দিবসে প্রথম ধন্যবাদ লাল সালামটা আপনাদের প্রাপ্য, যে আপনারা যেভাবে এই যুবশক্তিকে এই প্রচারকের জায়গায় ছড়িয়ে দেওয়ার কাজটা করেছেন, তার জন্য আপনাদের সকলকে লাল সালাম। সত্যি ঘুরে আনার কাজটা কীরকম? এই যে বাংলাদেশে সংরক্ষণ ইত্যাদি নিয়ে এত রকম লড়াই আন্দোলন ইত্যাদি চলল, একটা কিছু রায় হয়েছে, সেই রায় নিয়ে চর্চা চলছে, কিন্তু তার পক্ষে বিপক্ষের মত কোথাও কোথাও কোনো মিডিয়ার একাংশ তারা এটা ধরিয়ে দিতে চাইছেন যে ওই দেশে তো সংরক্ষণের খানিকটা অদল বদল হয়ে গেল, তাহলে আমার দেশেও এটা করে ফেলার পরিবেশ পরিস্থিতি তৈরি হয়েছে কিনা এটা ভাবা উচিত। এবং এখন সোশ্যাল মিডিয়ায় খানিকটা এই নিয়ে চর্চা চলছে। কিন্তু বাংলাদেশের ওই সংরক্ষণ বিরোধী যে রায় হলো, তার ফলে জনজাতি সংরক্ষণ যা বাংলাদেশে ছিল সেটা আগের তুলনায় কমে গেল, কার্যত উঠে গিয়েছে। মহিলা সংরক্ষণ যা আগের গেজেটের হিসাবে ছিল, এখন মহিলা সংরক্ষণ সংক্রান্ত কোনো বিষয় বাংলাদেশের যে কোর্ট এই রায়টা দিয়েছে সেটা ঘোষণা করে। তাহলে একটা লড়াই, একটা আন্দোলন, তার একটা ফল, কিন্তু সেই ফলের যে সুদূর প্রসারী ফলাফল, সেইটা ভালো কি মন্দ, সেইটা স্রোতের উল্টো দিকে, শাসকের উল্টো দিকে, রক্তচক্ষুর উল্টো দিকে দাঁড়িয়ে বলার স্পর্ধা এই যুবশক্তি দেখাতে পেরেছিল 56 বছর ধরে। কাজটা খুব সহজ ছিল না, বিশেষ করে এই ভারতবর্ষে তো কাজটা সহজ একেবারেই নয়। রিপোর্টার্স উইদাউট বর্ডার্স বলে একটা সংগঠন আছে, তারা একটা রিপোর্ট বার করেছিল কয়েক মাস আগে, যে বিশ্বের 180টা দেশের মধ্যে সংবাদ মাধ্যমের স্বাধীনতায় ভারতবর্ষ 159 নম্বরে। এত নিচে কেন এটা আমরা চোখের সামনে দেখতে পাই না? নির্বাচনের আগে নরেন্দ্র মোদী কোনো একটা নৌকা বিহার করতে করতে সাংবাদিকদের প্রশ্নের উত্তর দিচ্ছে, আসলে সব সাজানো ঘটনা, প্রশ্নও সাজানো, উত্তরও সাজানো। বলছেন আমার তো আসলে বায়োলজিক্যাল জন্ম হয়নি, আমাকে ওই কেউ একজন পাঠিয়েছে নাকি বড় মাত্রা ইত্যাদি ইত্যাদি। ওখানে যদি আপনি থাকতাম চমকে উঠতাম, কেউ জলে ঝাঁপ দিতাম, কেউ হেসে ফেলতাম। কিন্তু সাংবাদিকের মুখটা আপনি দেখবেন কঠোর কঠিন, কারণ তার পিছনে সেই সংবাদ মাধ্যমের মালিক, সে কার্যত পিঙ্ক স্লিপ নিয়ে দাঁড়িয়ে রয়েছে। একটা থেকে আরেকটা বেচাল হলে সাথে সাথে ইন্টারভিউ শেষ হওয়ার পর তার চাকরি বাতিলের চিঠি ধরিয়ে দেওয়া হবে। এই ধরনের ঘটনা আমাদের এখানে বহু উদাহরণ আছে। এখন নতুন নতুন কিছু বিকল্প সংবাদ মাধ্যম বেরিয়েছে, দেখবেন কিছু নতুন পোর্টাল। এরকম একজন পোর্টালের সাংবাদিকের কথা আমি জানি, যে যিনি ওই যে যা না পড়লে পিছিয়ে পড়তে হয় আর কি, সেই পত্রিকা থেকে যখন একের পর এক ছাঁটাই হয়ে যাচ্ছিল, আপনি কোনো 8টার প্রাইম টাইমের শোতে সাংবাদিক ছাঁটাই নিয়ে কোনোদিন 1 মিনিটের আলোচনা শুনতে পাবেন না। কিন্তু সেই সংবাদ মাধ্যম থেকে যখন ক্রমাগত ছাঁটাই হয়ে যাচ্ছিলেন জুনিয়র সাংবাদিকরা, এখনও কিছু শিকদার এরকম আছেন, একজন সিনিয়র সাংবাদিক জুনিয়রদের যাতে বলি প্রদত্ত হতে না হয় তার জন্য তিনি নিজে রেজিগনেশন জমা দিয়েছিলেন। তিনি এসে খুলেছেন একটি পোর্টাল, এখন এরকম পোর্টাল বেশ কিছু চলছে। এবারে লোকসভা নির্বাচনে আমরা দেখলাম যে মিডিয়ার একাংশ মানে একটা বড় অংশ, সে ক্রমাগত আরএসএস কি শব্দবন্ধ তৈরি করেছে, মোদী এবং অমিত শাহ কি শব্দবন্ধ তৈরি করেছেন বিরোধীদের জন্য, সেইটা নিয়ে প্রচারে যত না ব্যস্ত, আসল রুটি রুজির যন্ত্রণা, ধানের দাম কত যাচ্ছে, মাঠে ধানের দাম কত যাচ্ছে, আর বাজারে চাল কত টাকায় বিক্রি হচ্ছে, তাহলে মাঝের টাকাটা কে খেয়ে যাচ্ছে, এই ধরনের রোজকার জীবন যন্ত্রণা, গরিব ছেলে মেয়ে চাকরি পাচ্ছে কি পাচ্ছে না, এই ধরনের যন্ত্রণার খবর তারা কোনোদিন আপনার সামনে তুলে ধরবে না। এই যে সংরক্ষণ নিয়ে যা সমস্যার মধ্যে চলছে, এর মধ্যে পিএসসির অফিসে, পাবলিক সার্ভিস কমিশনের অফিসে লড়াই হয়েছে, আন্দোলন হয়েছে, যে ইডব্লিউএস ইকোনমিক্যাল উইকার সেকশন যারা আছেন তাদের সংরক্ষণ না দিয়ে পিএসসি পরীক্ষার রেজাল্ট বার করে দিয়েছিল। অল্প বয়স্ক ছেলেমেয়েরা
তারা লড়াই আন্দোলন করেছেন, সামনে থেকে দাঁড়িয়ে লড়েছেন। পিএসসি গতকাল বাধ্য হয়েছে তাদের লড়াই আন্দোলনের সামনে মাথা ঝোঁকাতে। ইডব্লিউএস এর যে সংরক্ষণ সেইটা তারা দিতে বাধ্য হয়েছে। ফলে যখন মন খারাপ থাকে, যখন হতাশা থাকে, তখন আসলে তো ব্যাক টু বেসিক্স হতে হয়। সেই ব্যাক টু বেসিক্স এর কাজটা হচ্ছে রাস্তায় নেমে পড়তে হয়, রাস্তায় নেমে লড়াই করতে হয় রুটি রুজির জন্য, কাজের জন্য, দুবেলা দুমুঠো পেটে ভাতের জন্যে। আর এই যে লড়াইয়ের খবর, এইটা যদি ভালো করে ছড়ানো না যায়, তাহলে হচ্ছে যে ওই সুদূর প্রান্তের ওই কমরেডকে আমরা উজ্জীবিত করতে পারবো না। কারণ বক্তারা আছেন, তারা বলবেন এই যে আরএসএস দক্ষিণ পন্থার কাজকর্ম, আমাদের তার প্রতিরোধ সম্পর্কে নেতৃত্বরা বলবেন, কিন্তু এখন তো গোটা পৃথিবীতে, ভারতবর্ষ জুড়েও কাজ হয়েছে আসলে আমার আপনার মগজটাকে দখল করা। দখল মানে মাথার উপর হাত দিয়ে নয়, দখল মানে টিভিতে, সিনেমাতে, সিরিয়ালে, গল্পে এমন জিনিস আমি পড়বো যাতে করে আমার ছোটবেলা থেকে মনটা, মগজটা, ভাবনাটা অন্যরকমভাবে তৈরি হবে, নির্মাণ করা হবে, যাকে খুব একটু কঠিন বাংলায় বলা হয় আর কি। এই কর্ণাটকে বিজেপি হারার আগে অবধি ইতিহাস বইয়ের সিলেবাস বদলে গেছিল। টিপু সুলতান যে লড়েছিলেন ব্রিটিশ সাম্রাজ্যবাদের বিরুদ্ধে, সেই কথাটা কর্ণাটকের ইতিহাস বই থেকে মুছে দেওয়া হয়েছিল, এখন আবার ফিরেছে। অমিত শাহ কিছুদিন আগে এসে আমাদের পশ্চিমবাংলায় রবীন্দ্রনাথের ভাবনা সম্পর্কে বক্তৃতা দিয়ে গেছিলেন। সেই অমিত শাহ সরকার আসামে রবি ঠাকুরের কবিতা কার্যত বাদ দিতে চলেছিল। কেন? কারণ এই যে সব মানুষকে এক জায়গায় মিলে বাঁচার যে লড়াইয়ের কথা, সব গরিব মানুষ, মেহনতি মানুষ এক জায়গায় থেকে তার শাসকের বিরুদ্ধে চোখে আঙুল দিয়ে যে পাল্টা লড়াইয়ের কথাটা বলবে, ওই কথাটা আসলে আমার আপনার মনের থেকে মুছে ফেলার চেষ্টা করা হয়। বদলে এমন কিছু কিছু অর্ধসত্য, কিছু মিথ্যা আমার মাথার মধ্যে ঢোকানোর চেষ্টা করা হয় যে যখন একটি দলিত ছেলে সে চাকরি খুঁজতে যায়, তাকে আঙ্গুল দিয়ে বলা হয় যে দেখো অমুক ধর্মের লোকটার জন্য আসলে তোমার চাকরি হলো না। বা ওই যে রোহিঙ্গারা পালে পালে ঢুকে পড়ছে উত্তর 24 পরগনার বর্ডার দিয়ে, যেই জন্য আসলে তোমার চাকরিটা হচ্ছে না। আসলে যেটা কত ডাহা মিথ্যে, তা প্রতিদিন সংবাদ মাধ্যম হোক বা এই আমাদের মানুষের মাধ্যম হোক বা সোশ্যাল মিডিয়ার মাধ্যম হোক, আমাদের প্রতিদিন প্রতি মুহূর্তে তার বিরুদ্ধে লড়াইয়ের কথা বলে যেতে হয়। যে লড়াইয়ের কথা, যে পাল্টা লড়াইয়ের কথা, যে শেষমেশ এই বাম রাজনীতির লড়াই, এই মেহনতি গরিব মানুষের খেটে খাওয়ার লড়াই জিতবে, সেই কথাই আসলে প্রতিদিন প্রতি মুহূর্তে যুবশক্তি ছড়িয়ে দেওয়ার চেষ্টা করে। এবং এই চেষ্টা আমাদের আগামী দিনেও বজায় থাকবে। কিছুদিন আগে আমাদের এখন সবারই নানান কারণে একটু মন টন খারাপ, আরেকটু এটা হলে হতো, আর একটু ওটা হলে হতো, ঠিক একটা আশা তো থাকবেই। আমরা তো আশাবাদের চর্চাই করব। কখনো যেন সোশ্যাল মিডিয়ায় হোক বা এমনি মিডিয়ায় হোক নিরাশাবাদের চর্চা আমরা না করি, সেটা আমাদের জন্য খুব কাজের কথা হবে না। কিন্তু এই চর্চার মধ্যে আমার এক বন্ধু আমাকে একটি বই পড়তে দিয়েছিল। বইটার নাম আই কুড নট বি হিন্দু। ভনভার মেঘবংশী বলে একজন দলিত মানুষ, যিনি আসলে রাজস্থানে জন্ম এবং তারপর আরএসএস করতে ঢুকে পড়েছিলেন, তার একটা মোটা বই সে আমাকে দিয়েছিল পড়তে। বইটা চমৎকার, কেউ সুযোগ পেলে পড়বেন। শুরুতে আছে ওই কথাগুলো, এই ভারত কা, হিন্দুস্তান কা হর বাচ্চা, অমুক তমুক, এই যা যা ওদের স্লোগান টোগান ইত্যাদি দিয়ে কাজ হয়। অনেক অল্প বয়সে সেই ভদ্রলোক ঢুকে পড়েছিলেন আরএসএস এর মধ্যে। তারপর বাবরি ধ্বংস, তারপর মাথার মধ্যে ওই সব ঢোকানো আর কি। তাকে বোঝানো হয়েছিল যে হনুমান আসলে সূর্যটাকে গিলে খেয়ে নিতে পারে, সূর্য কোনো বিরাট ওই সব আগুনের পিণ্ড ফিণ্ড নয়। কিন্তু চলতে 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 চলছে গরিব মানুষের, খুবই গরিব ছিলেন ওই ভদ্রলোক, দলিত যা হয় আমাদের দেশে, সেই তার রোজগার রুটি রুজির যন্ত্রণার সাথে লড়াইতে আসলে আরএসএস এর ওই বানানো কথাগুলো মিলতে পারছিল না। ফলে তারপর আস্তে আস্তে দূরত্ব তৈরি, তাকে শেষ করে দেওয়ার জন্য আরএসএস এর চেষ্টা, শেষমেশ পাল্টা লড়াই, লড়াইয়ের জিত, এবং এখন বিভিন্ন সামাজিক সংগঠন, রাজনৈতিক সংগঠনের কাজ। সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে বইটার শুরুটা হয়েছিল ওই হিন্দুস্তান কা বাচ্চা বাচ্চা অমুক আর কি, ওই স্লোগানটা দিয়ে। কিন্তু বইটা শেষ হচ্ছে তার গোটা জীবনের উপলব্ধিতে দুটো শব্দ দিয়ে, ইনকিলাব জিন্দাবাদ। ফলে আমাদের জীবনে যত যন্ত্রণাই আসবে, যত কষ্টই আসবে, ওই মাটিতে পা রেখে ওই মাটির কাছাকাছি থাকা মানুষগুলোর লড়াইতে যদি আমরা সামনে থাকতে পারি, এবং যুবশক্তির মতো একটা পত্রিকা যে সাদা পাতার কালো অক্ষরে লড়াইয়ের হাতিয়ার হিসেবে, লড়াইয়ের সাহস হিসেবে, স্পর্ধা হিসেবে আগামী প্রজন্মের কাছে আমরা দিয়ে যেতে পারি,
তাহলে বিপ্লবকে দীর্ঘজীবী হওয়া থেকে কোনো আরএসএস আমাদের আটকাতে পারবে না। যুবশক্তির প্রতিষ্ঠা দিবসে এই প্রত্যয় নিয়ে আমি আমার কথা শেষ করছি। বিপ্লব দীর্ঘজীবী হোক।